দেখো তো, দেখা যাচ্ছে না? দেখতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। তাহলে দেখ, আমরা আগে যেগুলো পড়েছি সন্ধি, আমাদের মোটামুটি অজ সন্ধিটা কমপ্লিট হয়ে গিয়েছে, মানে স্বরসন্ধিটা। কিন্তু এই অজ সন্ধি করতে গেলে কিছু সন্ধি নিষেধ হয়, মানে কোথায় 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 সন্ধি হবে না এবং কেন হবে না। তো এই বিষয়ে কিছু সূত্র রয়েছে, সেগুলো আজকে একটু দেখব। এবং প্রথমত দেখবি একটা পয়েন্ট আমরা দেখতে পাবো উপরে, সেটা হচ্ছে প্রকৃতি ভাব বলে। এই প্রকৃতি ভাব এবং সন্ধি নিষেধ কথাটার অর্থ কিন্তু মানে সমার্থক হিসেবে তোর ব্যবহৃত হয়, এটা বলতে পারিস। দুটোর মানে জিনিসটা যেটা টপিকটা যেটা বোঝা যাচ্ছে একই, মানে যেটাই প্রকৃতি ভাব সেটাই হচ্ছে সন্ধি নিষেধ। মানে প্রশ্ন দেখ, কোথা থেকে কীরকমভাবে দেবে সেটা খুব বলা মুশকিল। এরকম খুঁটিনাটি মানে কিছু বোধমূলক প্রশ্ন দিয়ে দেয় অনেক সময়, যে কোন সন্ধিকে প্রকৃতি ভাব সন্ধি বলা হয়, বা সন্ধি নিষেধ যেখানে হয় সেখানে তাকে কী নামে অভিহিত করা হয়, এরকমও দেয় অনেক সময়। তাহলে দেখ, আমরা প্রথম যে সূত্রটা পড়ব সেটা হচ্ছে প্লুতো প্রগিজ্যা আচি নিত্য। আচ্ছা, এই লাইনটা দেখে কি বুঝতে পারছিস বল? প্লুতো, প্লুতো মানে আমি তোকে পড়িয়েছি। প্লুতো মানে কি? প্লুটো মানে প্লুটো স্বর যেগুলো দীর্ঘ স্বরে পরে আসে এগুলো তো না? হ্যাঁ, এবং সাইনটা কীরকম হয়? এরকম সাইন হয়, হ্যাঁ। তাই না? মানে আহ্বান করার জন্য আর কি, ঠিক আছে? যখন আমরা ডাকি দূর থেকে কাউকে, তখন প্লুতো স্বরের ব্যবহার হয়। আমি অনেক একটা উদাহরণ দিয়ে বলেছিলাম যে মোরগের ডাক, এই মোরগের ডাকটাও কিন্তু আমাদের এরই অন্তর্ভুক্ত, মানে প্লুতো স্বরের অন্তর্ভুক্ত। এবার দেখ, তাহলে প্লুতো হয়ে গেল, প্রগিজ্যক জিনিসটা কি সেটাও কিন্তু নিচে লেখা আছে, সেগুলোও আমি একটু বলে দিচ্ছি। তাহলে এবার অচি মানে হচ্ছে কিন্তু অচ, ঠিক আছে? মানে অচ সন্ধিকে বলা হচ্ছে, স্বরসন্ধিকে বলা হচ্ছে। আর নিত্যম মানে হচ্ছে যেটা নিত্যই সর্বদা, এখানে বা অবশ্যই এই অর্থে ব্যবহৃত হয়। তাহলে এখানে বলছে প্লুতো এবং প্রগিজ্য সঙ্গক পদের পর যদি স্বরবর্ণ থাকে তবে সন্ধি নিষেধ হবে। তাহলে এক কথায় বলছে, যদি প্লুতো থাকে এবং প্রগিজ্য থাকে এবং তারপরে যদি কোনো স্বরবর্ণ থাকে, তাহলে এ থেকে ঔ পর্যন্ত যে কোনো স্বরবর্ণই হতে পারে। যদি সেটা প্লুতো স্বর এবং প্রগিজ্য স্বরের পরে থাকে, তাহলে সেটা কিন্তু সন্ধি হিসেবে বিবেচ্য হবে না, সন্ধি হিসেবে কিন্তু সেটা ধরা হবে না, ঠিক আছে? বেশ, এবার দেখ, তাহলে এখানে বলা হচ্ছে যে প্লুতো স্বর কি বলা হচ্ছে, যে দূর স্থানে চ গানে চ রোদনে চ প্লুত মাতঃ, মানে দূর থেকে ডাকা, গান করা, রোদন করা, এইসব ক্ষেত্রে স্বরের যে দীর্ঘতা তাকে প্লুত বলে। এবার দেখ, কান্নাটাও কিন্তু এর মধ্যে পড়ে, কারণ মানুষ যখন কাঁদে তখন কিন্তু শর্ট কাঁদে না, মানে তার যে দীর্ঘ মানে শর্টটা দেখবি একটু টেনে টেনে কাঁদে মানুষ, ঠিক আছে? তো সেই জন্য সেটা প্লুত স্বরের অন্তর্ভুক্ত। এবং দেখ, বলা হচ্ছে হ্রস্ব স্বর একমাত্রা কাল বিশিষ্ট, দীর্ঘস্বর 2 মাত্রা এবং প্লুতের 3 মাত্রা। তাহলে এগুলোও দেয় প্রশ্ন, ঠিক আছে, যে কোন স্বরের কত মাত্রা, মানে কত মাত্রিক কোন স্বর। তখন বলবি যে হ্রস্ব স্বর হচ্ছে 1 মাত্রিক, দীর্ঘস্বর 2 মাত্রিক এবং প্লুত স্বর হচ্ছে 3 মাত্রিক। এবং আরও সহজভাবে বলা যায় যে আমরা যখন চোখের পাতা মানে পলক ফেলি, তো একবার পলক ফেলতে গিয়ে যেটুকু টাইম লাগে এবং সেটুকুর মধ্যে যদি স্বর উচ্চারণ করা যায়, তাহলে সেটা হচ্ছে হ্রস্ব স্বরের অন্তর্ভুক্ত। যদি দুবার স্বর উচ্চারণ করা হয় সেটা হচ্ছে দীর্ঘ, আর 3বার হচ্ছে সেটা হচ্ছে প্লুত হয়ে যাচ্ছে। যেমন হচ্ছে আ, ই, উ, এগুলো রয়েছে, এগুলো আমি আর জাস্ট বলছি না, কারণ আগে যেহেতু পড়েছি এবং তার সাইনও বলা হয়েছে, ঠিক আছে? এবার দেখ, প্রগিজ্য সংজ্ঞা কি বলছে, যে ইদুদ্বে দ্বিবচনম প্রগিজ্যম। তাহলে ইদুদ্বে দ্বিবচনম প্রগিজ্যম জিনিসটা কি না, বলছে যে সকল দ্বিবচনন্ত পদের শেষে দীর্ঘই এবং দীর্ঘ কিংবা এ থাকে তাদেরকে কি বলা হয়? প্রগিজ্য বলা হয়। তাহলে দেখ, দীর্ঘই কোথায় থাকছে? আমি ধর তোকে বললাম যে সঞ্জয় দেখ, মুনি,
মুনি কথা বললাম। তাহলে মুনি বানান কি? মদন্ত নয় হ্রস্বই, তাই তো? মনি না মুনি 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 মুনি? মুনি, হ্যাঁ। তাহলে ময় হর্ষ দন্ত নয় হর্ষই, তাই তো? এবার যদি আমরা দ্বিবচন বলি, দ্বিবচনে তাহলে কি করি? মুনি মুনি মুনয়। তাহলে সেকেন্ড যেটা আমরা মুনি বলি সেটা দীর্ঘই বলি দেখি। তাহলে এই দীর্ঘইটা সেই দীর্ঘই, এবং সেটা দ্বিবচন তো। দেখ, এক বচনে হলো মুনি হ্রস্বই, যখন সেকেন্ডে গেলাম মুনি মানে দীর্ঘই, তখন হচ্ছে দ্বিবচন। তো সেই রকম স্বরগুলো আমরা বলছি প্রগিজ্য সংখ্যা প্রাপ্ত হয়। তো এইগুলো জাস্ট একটু মনে রাখার বিষয়, আর কিছুই না। এবং বলা হচ্ছে দীর্ঘ কিংবা একার, মানে একারও যদি থাকে, যেমন হচ্ছে লতা। দেখ এইখানে দেখ, লতা লতে, লতে শব্দটা দেখ দ্বিবচনান্ত এবং একার রয়েছে। মানে প্রথমে লতাটা হচ্ছে এক বচন, লতে হচ্ছে দ্বিবচন। তাহলে একটা কথায় মাথায় রাখবি, যদি কোনো শব্দ যদি তার শেষে কি থাকে, একার থাকে, যদি তার শেষে দীর্ঘই থাকে, যদি তার শেষে দীর্ঘও থাকে, এবং যদি সেটা সেই বর্ণ না হয়, মানে সেই বর্ণ না হয় মানে কি, যেমন মুনি কথাটা বললাম, মুনি কথাটা মেন শব্দটা সেটা কিন্তু দন্ত নয় হ্রস্বই, কিন্তু যখনই দেখবো যে দীর্ঘই রয়েছে তখন বুঝবো যে এটা প্রগিজ্য সংজ্ঞা হয়েছে। কারণ এখানে সূত্রতেই বলা হয়েছে ইদু দ্বে দ্বিবচনম। ইদু মানে হচ্ছে ই, উ মানে দীর্ঘ, আর এ, এই তিনটে স্বর যখন দ্বিবচন রূপে থাকবে তখন সেটাকে প্রগিজ্য সংজ্ঞা বলা হয়। এটা আমরা আগেই দেখেছি। তাহলে দেখ এখানে একটা জিনিস দিয়েছে, এটা তো প্লুত স্বরের দিয়ে দিয়েছে উদাহরণ, যে প্লুতের সঙ্গে স্বরবর্ণ, যে কৃষ্ণ এই যে চিহ্ন দিয়ে দিয়েছে অত্র, তারপরে স্বরবর্ণ রয়েছে, সেই জন্য বলছে এখানে সন্ধি করতে পারবো না, যেহেতু এই চিহ্নটা রয়েছে সেহেতু আমরা এখানে সন্ধি করতে পারবো না। আচ্ছা, আর কি বলছে, আর এই উদাহরণ দেখতে বলছে মুনি যুক্ত এতৌ। তাহলে মুনি এতৌ কেন সন্ধি হচ্ছে না? কারণ হচ্ছে ময় হ্রস্ব দন্ত নয় হ্রস্ব, এটা হচ্ছে মূল রূপ, কিন্তু দ্বিবচন হচ্ছে কি, দীর্ঘই কার হয় এখানে। তাহলে যেটা মানে দীর্ঘই কার মানেই হচ্ছে সেটা দ্বিবচন, আর দ্বিবচন মানেই হচ্ছে সেটা প্রগিজ্য। তাহলে যেটা প্রগিজ্য সেটা কি হবে না, না সন্ধির মধ্যে পড়বে না, সন্ধি করা যাবে না। ঠিক আছে? তাহলে এই হচ্ছে কিন্তু আমাদের নিয়ম। ঠিক আছে? দেখ প্রথম সূত্রটা বুঝলি কিনা, যে প্লুত প্রগিজ্জা অচি নিত্যম, মানে অচ সন্ধিতা, মানে অচ থাকবে, স্বরবর্ণ থাকবে, কিন্তু তার আগে যদি প্লুত থাকে, তার আগে যদি প্রগিজ্য থাকে। প্রগিজ্য কি, যে যেখানে আমরা দেখব দীর্ঘই, দীর্ঘ আর এ রয়েছে দ্বিবচন রূপে, তাহলে সেখানেও কিন্তু সন্ধি করা যাবে না। বেশ, এটুকু বললাম। এবার দেখ যদি কোনো প্রশ্ন থাকে করতে পারি এখান থেকে, যদি না বোঝা যায় এবার। এটা ক্লিয়ার? এটা ক্লিয়ার তো? আচ্ছা, ঠিক আছে। বেশ, এর পরেরটা দেখ, বলা হচ্ছে প্লুত সম্বন্ধে আরও কিছু বিশেষ নিয়ম রয়েছে, এবং সেই নিয়মের মধ্যে ছোট ছোট কিছু সূত্র এখানে দেখানো হয়েছে। বলছে দেখ, প্রত্যভিবাদে অশূদ্রে। আমরা জানি যে প্রাচীন পরম্পরায় থেকে এই চারটে যে মানে একটা বর্ণ আশ্রম চলতো, বর্ণাশ্রম যাকে বলা হচ্ছে, তো সেটা চলতো যে ব্রাহ্মণত্ব মানে ব্রাহ্মণ থাকতো, ক্ষত্রিয় থাকতো, বৈশ্য শূদ্র, এইসব জাতি আমরা দেখতে পেতাম। তো এখানে বলছে দেখ শূদ্র ভিন্ন, কারণ আমরা জানি যে শূদ্রকে সব থেকে নিকৃষ্ট মনে করা হয়, এবং শূদ্র জাতিকে মনে করা হয় যে তিনি মানে ব্রাহ্মণের পদসেবা করবে, বাকিদেরও আর কি সেরকম সেবা করবে, সেসব সেবা শুশ্রূষা করবে, তিনি হচ্ছেন শূদ্র। এরকম কটাক্ষের মুখেও কিন্তু তারা পড়েছে, বা এরকমই তাদেরকে এইরকম মানে নামটা এলেই তাদেরকে এইভাবে অভিহিত করা হয়, তাকে বোঝানো হয় যে আচ্ছা এনাদের ডেফিনেশন হচ্ছে তাদের সেবা করা, মানে সে লোকের সেবা করাই হচ্ছে এদের মূল ধর্ম। তো এইখানে দেখ কী বলা হয়েছে, যে শূদ্র ভিন্ন মানে শূদ্র ছাড়া কোনো পুরুষ গুরুকে প্রণাম করলে
গুরু যে প্রত্যভিধান করেন সেই বাক্যের টি অর্থাৎ শেষ স্বর প্লুত হয়। বেশ, এবার আমরা দেখ একটা জিনিস পড়ব, বুঝবো জিনিসটা, যে ধর আমি শূদ্র নয়, আমি ধরে নে বৈশ্য, তুই ধরে নে বৈশ্য, তাহলে আমরা কাউকে গুরুকে প্রণাম করছি। এবার গুরুকে প্রণাম করার পর গুরু যখন আমাদেরকে আশীর্বাদ দিচ্ছে যে আয়ুষ্মান ভব সঞ্জয়, বা আমার নামও করলো আয়ুষ্মান ভব সুপ্রিয়া, এবার এই যে বিষয়গুলো বললাম, তাহলে আমরা যেহেতু শূদ্র জাতির মধ্যে পড়ছি না, সেহেতু এখানে কি হবে, যে বাক্যটা বলা হচ্ছে সেই বাক্যের টি অর্থাৎ শেষ স্বর প্লুত হয়। আচ্ছা, টি সংজ্ঞা পড়িয়েছি সঞ্জয়, টি সংজ্ঞাটা কি বলতো? মনে নেই আমার তো। আচ্ছা আচ্ছা, দেখ আমি এবার বলে দিচ্ছি, এবার বললে দেখ মনে পড়বে। দেখ আমি একদম সহজ শব্দ নিচ্ছি, রাম শব্দ নিলাম। তাহলে রাম শব্দটাকে যদি বর্ণ বিশ্লেষণ করি কী হবে সঞ্জয়? রয়ে হলন্ত, তাই তো? আর কি হবে? আ, হুম, আ, ম, ম, হলন্ত, আর হচ্ছে অ, তাই তো? ও, তাহলে একটা সূত্র আছে সঞ্জয়, বললেই মনে পড়বে। দেখ অচ অন্তাদি টি, মনে পড়ছে? উচ্চ অন্ত দিতে, হ্যাঁ। তাহলে অচ আচ্ছা, অন্তাদি হ্যাঁ মানে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে অচ অন্তাদি মানে কি? অচ মানে হচ্ছে স্বরবর্ণ, তাহলে অচ সর্বর্ণ, অন্তাদি মানে অন্তে শেষ যে থাকবে। স্বরবর্ণ, বর্ণের যে শেষ স্বরবর্ণ, হ্যাঁ সেটা হ্যাঁ। টি সংজ্ঞা, তাকে টি সংজ্ঞা বলা হয়। হুম হুম হুম। বেশ, তাহলে এইটুকু যদি বুঝে যায়, তাহলে দেখ এবার এটাও বুঝে যাবো, যেখানে বলছে বাক্যে, সেই বাক্যের শেষে অর্থাৎ শেষ স্বর প্লুত হয়। বেশ, তাহলে এখানে দেখ কি বলছে, শেষ কি আছে? দেবদত্ত। তাহলে এই যে দেবদত্তের শেষে কি আছে? তয়ে তয়ে, তাই তো? তাহলে দেবদত্ত, এই দত্ত যদি ভাঙি, তাহলে দত্ত ভাঙলে কি হবে সঞ্জয়? দ, অ, ত, 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 অ, ত, অ, এটা হয় না? মানে শেষে তো অ আসছেই। না, হ্যাঁ। তাহলে দত্ত যখন আসছে, অ আসছে, তাহলে অটার পরেই বলছে প্লুত স্বরটা দেখ বসে যাচ্ছে, মানে যেহেতু শেষ ওটাই স্বরবর্ণ, এবং স্বরবর্ণ শেষ স্বরবর্ণটা কি বলেছে? প্লুত সংজ্ঞা করতে হবে। সেটা দেখ দেবদত্তর পরে কি দিয়েছে? তিন তিন সাইন দিয়ে, তিন সাইনটাই হচ্ছে আমাদের, মানে বাংলাতেও তিন সাইন দেখবি, আর সংস্কৃত হলে এরকম দিয়ে দেবে আর কি। তো যখন এরকম সাইন দেখবো, তখন সেটাকে বলবো প্লুত সংজ্ঞা হয়েছে। এবং যখন প্লুত সংজ্ঞা হয়, তখন সেখানে কিন্তু সন্ধি করা যায় না। কিন্তু শূদ্র ছাড়া, মানে শূদ্র যদি হয়ে যায়, মানে শূদ্র, আমি বলি শূদ্রটা বাদ দিয়ে, কিন্তু শূদ্র জাতির ধর এমন একজন ব্যক্তি আছে যে প্রণাম করলো, গুরু তাকে প্রত্যবোধন করলো, সেখানে তখন কিন্তু ওই 3 নম্বর মানে 3-এর সাইনটা হবে না। ঠিক আছে, এটাই মাথায় রাখবে, আর কিছু না। এবং আরেকটাও বলেছে যে এটা তো হলোই শূদ্র জাতির ক্ষেত্রে হবে না, তাছাড়াও যদি স্ত্রীলোক বোঝায়, যদি নারী বোঝায়, সেক্ষেত্রেও কিন্তু প্লুত হবে না। স্ত্রিয়াং না, বলছে বার্তিক, মানে বার্তিক মানে হচ্ছে কাত্তায়ন বলেছেন বার্তিককার, যে হবে না, স্ত্রী সম্পর্কে হবে না। আয়ুষ্মতি ভাবা গার্গী, শুধু এটাই বলবে যে আয়ুষ্মত ভাবা গার্গী, বলে টেনে দেবে না তিন, এখানে গার্গীর প্লুত হবে না। ঠিক আছে, এটা কিন্তু দেখ একদম ডাইরেক্ট বলেছে। আচ্ছা, তাহলে দেখ এখানে বুঝতে পারলি নাকি, দেখ ব্যাপারটা প্রত্যভিবাদে অশূদ্রেটা। আরেকটা লাইনও আছে, তারা বলে দিই এটা সেরকম বলে, সেটা হচ্ছে দেখ এখানে লেখা আছে নাম গোত্র উল্লেখ না করে প্রত্যভিবাদনের ক্ষেত্রেও প্রতত্ব হবে না, মানে আয়ুষ্মান এধি, তাহলে এধিরও প্লুত নয়। মানে এখানে বলছে দেখ যে তুই যদি কারোর নাম না নিস, যদি তোর মানে বিভিন্ন গোত্র থাকে, কারো গৌতম ঋষি গোত্র, কারো সান্ডিল্য গোত্র, তো এই গোত্রগুলো যদি না বলে, মানে আমাদের যখন পুজো করি দেখবি যে মানে পুজো দেওয়া হয়, যে আমরা সেই স্থানে যেতে পারলাম না ধর, তখন আমরা কি করি, যে আমরা বলি যে আমার নামে সংকল্প করে দেবেন তো, তখন কি হয়, নাম গোত্রটা আমাদেরকে লিখে আসতে হয়, বা কাউ যে পুজো দেবে আমার হয়ে তাকে বলে দিতে হয় যে
এরকম ব্যাপার, আমার হয়ে আমাদের মানে আমার নামে একটু পুজো দিয়ে দেবেন তো। তাহলে দেখ ওটা কিন্তু নাম গোত্র হচ্ছে, কিন্তু নাম গোত্র যদি উল্লেখ না করা হয়, বলছে নামও নেই গোত্রও নেই, তাহলে হচ্ছে প্রত্যবিধান কাকে, মানে তাহলে প্রত্যবিধান করলেও মানে তোকে যদি বলে যে আয়ুষ্মান ভব, এবার আয়ুষ্মান ভব বলে শুধু ছেড়ে দিল, তো নাম নিল না, তাহলে সেখানে কিন্তু কী বলছে প্লুতত্ব হবে না, ঠিক আছে, নাম নিলেই সেখানে কিন্তু প্লুতত্ব হবে। এইটা আবার বলেছে কিন্তু দীক্ষিত, ভট্টজি দীক্ষিত বলেছেন, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি কেন এত খুঁটিনাটি বলছি, দেখ মানে এখানে খুঁটিনাটির বিষয় রয়েছে প্রত্যেকটা সূত্রের ক্ষেত্রে, মানে তোকে বলে দেবে কিন্তু যে নাম গোত্র উল্লেখ না করে প্রত্যবিধানের ক্ষেত্রে প্লুতত্ব হবে না, এটি কার মত, এটা কে বলেছেন। তখন আপসাদ পানিনি, বরদরাজ, দীক্ষিত, না অন্য একটা নাম দিয়ে দিল, তখন ভট্টজি দীক্ষিত বলতে হবে, ঠিক আছে। এই ছোটো ছোটো বিষয়গুলো কিন্তু রয়েছে, ঠিক আছে। আচ্ছা এবার বল, এটা এই সূত্রের কোনো অসুবিধা? আচ্ছা, প্রত্য অভিধান এটা তো এইটা মানে প্রত্যন্তর যেটা বোঝো সেরকম নাকি? প্রত্যবিধান মানে তোকে আশীর্বাদ করছে আর কি, মানে তার প্রত্যুত্তরে কিছু অভিধান করছে, মানে বলছে। হ্যাঁ, বুঝতে পারছি, ওটাই বলছি। হ্যাঁ, মানে তোকে কিছু বলছে তার প্রত্যুত্তরে। বেশ, এরপরে দেখ আমাদের সূত্র আছে বার্তিককার বলছে, আবার বলছে ভো রাজন্য বিশাং বেতি বাচ্যম। তাহলে বলছে ভো হো রাজন্য, রাজন্য মানে যে ক্ষত্রিয় জাতিকে বোঝানো হচ্ছে আর কি এখানে বলছে। এবং মানে ক্ষত্রিয় জাতিকে কেন বলছে দেখ, মানে এটা ডাইরেক্ট মানে ইনডাইরেক্টলিভাবেও বলতে চাইছে যে অনেক রাজা রয়েছে যারা ক্ষত্রিয় নয়, তাও নিজেরা ক্ষমতার অধিকার করে রাজা হয়ে গিয়েছে, কিন্তু তারা ক্ষত্রিয় জাতীয় নয়, তাদের জন্য নয় কিন্তু, যারা রাজা হবে এবং যারা ক্ষত্রিয় বর্ণবিশিষ্ট হবে, এবং বৈশ্যের ক্ষেত্রে বিকল্পে প্লুত হয়। তাহলে বৈশ্য জাতীয় যদি হয় তাহলে সেক্ষেত্রেও বলছে প্লুত হয়। বলছে আয়ুষ্মান এধি ভো, বা আয়ুষ্মান এধি ভো। এবার দেখ একটা জিনিস দেখ, আমি আগের সূত্রে বলেছিলাম যে নাম গোত্র উল্লেখ না করলে প্লুত হবে না, এটা একটা কন্ডিশন ছিল। আর কি কন্ডিশন ছিল, যে প্রত্যবিধান বোঝাবে কার, যে শূদ্র জাতি ভিন্ন যদি অন্য কেউ থাকে, তারা যদি তার নাম মানে তারা যদি গুরুকে প্রণাম জানায় বা গুরু মানে প্রণাম করে, তাহলে তার প্রত্যুত্তরে সে গুরুদেব তাকে আশীর্বাদ দেবেন এবং শেষ সেখানে প্লুত হবে, সেটা আমরা জেনেছিলাম। কিন্তু এটা একটু অফ করে দিই। আচ্ছা, তাহলে দেখ এখানে বলছে যে এখানে কিন্তু নিয়ম বলেছে যে এখানে দেখ নাম নেই, বলছে নাম তো নেই কিন্তু কিছু শব্দ, মানে এটা কে বলছেন, এটা হচ্ছে বার্তিকার বলছেন যে নাম না থাকলে ঠিক আছে, কিন্তু কিছু শব্দ মেনশন করছে, সেটা হচ্ছে একটা ভো শব্দ, এটা হচ্ছে রাজন্য শব্দ, ঠিক আছে। এই শব্দগুলো যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা বলতে পারি যে এখানেও করা যাবে, ঠিক আছে। সেখানে দেখ ভৌ রাজন্য, এখানে বলছে যে আয়ুষ্মান এধি ভৌ বা আয়ুষ্মান এধি ভৌ, মানে শুধু ভৌ করা যাবে এখানে, যেখানে প্লুতস্বর লাগাচ্ছি না, আবার প্লুতস্বর ব্যবহার করা হচ্ছে সেখানেও হবে, মানে এখানে দুটোই হবে, বিকল্পে দুটোই হবে। বলছে যদি কারোর নাম না নিয়ে করা হয়, যদি ভৌ শব্দ ইউজ করা হয়, তাহলে ভৌ শব্দতে প্লুত লাগানোও যায় আবার নাও লাগানো যায়। আয়ুষ্মান ক্ষত্রিয় মানে ক্ষত্রিয় অর্থে, যে আয়ুষ্মান এদি ইন্দ্র বর্মনা, তাহলে ইন্দ্র বর্মন হচ্ছে কোনো রাজা, ইন্দ্র বর্মন, মানে ইন্দ্র বর্মা থেকে বর্মন করেছে এখানে, তো সেই মানে স্যার রাজা অর্থে তিনি ক্ষত্রিয় ছিলেন বলে তাকে কিন্তু এই ইন্দ্রিয় এধি ইন্দ্র বর্মন করছি, আবার এই প্লুত স্বরটা লাগিয়েও ব্যবহার করতে হচ্ছে, মানে এখানে বলছে বিকল্পে দুটোই হবে, মানে করাও যাবে প্লুত স্বর আবার নাও করতে পারি। আয়ুষ্মান এধি ইন্দ্রে পালিত, আয়ুষ্মান এধি ইন্দ্র পালিত, এইভাবে উদাহরণগুলো দেওয়া হয়েছে। এবার দেখ খুব সহজ, মানে দুটো শব্দের ব্যবহার মেনলি করেছে বেশিরভাগ, যে ভো রাজন্যা, এই দুটো শব্দই কিন্তু বেশি প্রয়োগ করেছে, ঠিক আছে। এটা কিন্তু একটু মাথায় রাখবি। আর এই যে আয়ুষ্মান বিষয়টা, মানে এটাও তো ধর যেহেতু আশীর্বাদ সূচক বিষয় আসছেই, মানে আগের সূত্রটাই এটা বিকল্প রূপ, আর কিছুই না, তাই সেখানে কিন্তু এখানে আশীর্বাদের বিষয়টাও কিন্তু আসে। তো দেখ এটা সহজই, এটা খুব একটা কঠিন নয়, আশা করি বুঝতে পারছিস এটা। আচ্ছা বুঝতে পারলে আমি তাহলে এগোবো পরেরটাতে, বুঝতে পারছিস তো এটা?
ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখ বলছে দূরাধৃতেচ। তাহলে দূর থেকে সম্বোধন করে যে বাক্য ব্যবহার করা হয় তার টি অংশ প্লুত হয়। তাহলে দেখ এবার যে মানে ব্যাকরণ গ্রন্থগুলো পড়বি বেশিরভাগ এই ছোট ছোট কিছু বলতো কি বলতো, টি পড়বি, বিভাষা পড়বি, হ্যাঁ, গুণ পড়বি, মানে এগুলো লাগবে প্রচুর পরিমাণে। তোকে কিন্তু সূত্র ভেঙে আর কেউ কিন্তু বলবে না, মানে কোথাও লেখা থাকে না কোনো বইয়ে এইরকমভাবে বলে যে টি সংজ্ঞা হয়েছে, ঠিক আছে, বা অজ সংজ্ঞা হয়েছে, কিছু একটা সংজ্ঞা বলে দিল। তো সেগুলো বুঝবো কী করে? সেগুলো আমরা সংজ্ঞা পরিভাষার মধ্যে আমি কিছু টিকা পড়িয়ে দিয়েছি, তো সেইগুলো থেকেও কাজে লাগবে এবং পরবর্তীকালে আরও ছোটো ছোটো টার্ম অনেক সময় পড়াবো যেগুলো কিন্তু প্রচুর কাজে লাগে। বেশ, তাহলে দেখ এখানে বলা হচ্ছে যে দূর থেকে আহ্বান যাবে যে শক্তুন পিব দেবদত্তিয়া। এবার দেবদত্তিয়া বলে জোরে মানে ডাকছে কিন্তু। তাহলে এটা এটা আমাদের কি হচ্ছে, দূর মানে ওই দূর থেকে আহ্বান সূচক কিন্তু বোঝাচ্ছে। তাহলে যেখানে দূর থেকে ডাকা হবে সেখানেও কিন্তু সেই এই বিষয়টা কিন্তু আমরা দেখতে পাবো। তাহলে সেটা কোন সূত্রানুসারে? এই দূরাধৃত, মানে যেহেতু দূরাধৃত মানে দূর থেকে উদ্ধৃত, সেহেতু এটা হচ্ছে দূরাধৃত। এবার যেগুলো সূত্র ক্রমাঙ্ক ক্রমাঙ্ক হয়তো জিজ্ঞাসা করবে না, কিন্তু মোটামুটি ধর সূত্রগুলো দেখতে হবে আর কি। তাহলে এখানে শক্তুন পিব মানে এখানে কিন্তু পান করার কথা বলা হচ্ছে। মানে ধর আমরা বলি না যে আমাদেরকে যেমন মা মানে মা যখন আমরা বাইরে বেরোই তখন আমাদের বলে না বাবা পায়েসটা খেয়ে যা, মানে জোর করে বললো, আমরা বেরিয়ে পড়লাম হয়তো, বা দূর থেকে বলছে। তো এই বিষয়গুলো কিন্তু আমরা দেখি। তাহলে সেই ক্ষেত্রে যদি মা বাবা যেই হোক হয়তো তোকে আহ্বান জানাচ্ছে কোনো বিষয়ে, তাহলে সেখানে কিন্তু ওই দূর থেকে যদি আহ্বান জানাচ্ছে তাহলে দূরের ক্ষেত্রে কিন্তু এটা আমরা কি করতে পারি যে এই দূরাধৃতে সূত্রানুসারে কি হবে, এখানে সন্ধি নিষেধ হবে, সন্ধি কিন্তু করা যাবে। তাহলে এটা একটা কন্ডিশন। এরপরে কি বলছে যে হই হই প্রয়োগে হই হইও। তাহলে হই বা হে শব্দের প্রয়োগে দূর থেকে আহ্বান করলে হই বা হে অংশের প্লুত হয়। এটা খুব সহজ দেয়, বলছে হই রাম, হই রাম, রাম হে। তাহলে দুটো শব্দ থাকবে, একটা হচ্ছে হই আর হে। তাহলে এই শব্দের প্রয়োগে কী হচ্ছে, যদি কাউকে দূর থেকে তুই আহ্বান করছিস, এই দুটো শব্দের প্রয়োগ, তাহলে কিন্তু এই রকম রূপ আমরা কিন্তু দেখতে পাচ্ছি। ঠিক আছে, বেশ। এরপরে দেখ বলছে গুরোরও নৃত অনন্তস্যাপ্যে কৈকস্য প্রাচাম। দূর থেকে আহ্বান যে বাক্যে ব্যবহার হয় তার শেষের স্বর ছাড়া মধ্যবর্তী স্বরের বিকল্পে প্লুত হয়। আচ্ছা, এইখানে দেখ একটা বিষয় বলা হচ্ছে, বলছে দূর থেকে আহ্বান যে বাক্য ব্যবহার হয়। বেশ, তুই আগেরগুলো আহ্বান বোঝাচ্ছে, দূর থেকে বোঝাচ্ছিল, এখনো আহ্বানই বোঝাচ্ছে। তো দূর থেকে কাউকে ডাকা হলো, তাহলে কি বলছে, সেই বাক্যের বা যে কথাটা বলা হচ্ছে শেষের স্বর ছাড়া, মানে শেষে যে বর্ণ রয়েছে স্বর রয়েছে সেটা বাদ দিয়ে মধ্যবর্তী স্বরের বিকল্পে প্লুত হয়। এবং উল্লেখযোগ্য, এই উল্লেখযোগ্যটা যদি না ব্যবহার করা হয় তাহলে কিন্তু আগের সূত্রটার উপর কিন্তু মানে চাপ হয়ে যাবে, কারণ আগের সূত্রের সঙ্গে এলোমেলো হয়ে যাবে। সেই জন্য কিন্তু এটা উল্লেখ্য বলেছে যে মধ্যবর্তী ঋকার গুরু হলে কিন্তু তার প্লুত হয় না। তাহলে এখানে মধ্যবর্তী ঋকার গুরু হলে তার কিন্তু প্লুত হয় না, তাছাড়া একত্রে একটির বেশি প্লুত হয় না। মানে একটা যদি প্লুত হয়ে যায় দুবার আমরা কিন্তু প্লুত করতে পারবো না, এটা একটা কন্ডিশন। এবার তুই বলবি যে ভাই গুরু জিনিসটা কি? গুরু জিনিসটা জানিস তো, মানে এখানে গুরুদেব নয় কিন্তু গুরু, মানে এখানে কিন্তু ছন্দের বিষয় আছে, ছন্দ। ছন্দের লঘু গুরু আছে, হুম। ছন্দ মনে আছে তো, না ভুলে গেছিস?
চন্দ্র বলে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি দেখ ভুলে গেলেও কোনো অসুবিধা, আমি ছোটো ছোটো বলছি একটু, তাহলে একটু বুঝে নে। ধর অবর্ণ বললাম, হ্যাঁ, অবর্ণটা হচ্ছে লঘু, ঠিক আছে। আমি কিছু কিছু বর্ণ বলছি, হ্রস্ব ই ধর লঘু, এরকমভাবে লিখলাম। রিকার হচ্ছে লঘু, আমাদের যেহেতু এখানে রি লাগবে সেহেতু আমরা লঘু বলবো, এটা হচ্ছে লঘু। আর লঘুর সাইনটা কি? এই অর্ধচন্দ্রের মতো, এটা হচ্ছে লঘুর সাইন, আর গুরুর সাইন হচ্ছে এটা। হুম, এবার দেখ একটা সূত্র আছে, এখানে একটা জিনিস আছে, দেখ মানে আগে উদাহরণটা দেখ তারপরে বলছি। দেখ এখানে বলা হয়েছে যে রি যেখানে আছে, দেখ কৃষ্ণ দেওয়া আছে, কৃষ্ণ। তাহলে এই যে কৃষ্ণ রয়েছে, তাহলে এই পদটাতে লঘু গুরু কি করবো বল? মানে কয়ে রি, এটাকে কি করব, লঘু করব না গুরু করব? আর বল। এই যে ক্রি লিখেছি না, মানে কৃষ্ণ রয়েছে, তো এই কৃষ্ণর যে ক্রি, এই ক্রিতে কি হবে, লঘু হবে না গুরু হবে? এটা গুরু তো হবে। গুরু হবে, কেন হবে? রিকার তো মানে লঘু বর্ণ, তাহলে গুরু হবে হুম, কেন? তাহলে গুরুটা হবে কেন? ও, কয়ে রি, না দেখ, লো- একটা নিয়ম আছে বলে দিই। যদি রিকারের পরে, বা যেগুলো রিকার বলে না, যদি যেগুলোই মানে যে বর্ণই হোক না কেন, যদি সেগুলো লঘু হয় কিন্তু তারপরে যদি কোনো সংযুক্ত বর্ণ থাকে, তাহলে এইটা সংযুক্ত বর্ণ তো, স্না সংযুক্ত বর্ণ তো। হুম, তো সংযুক্ত বর্ণের অক্ষরের আগেরটাকে তখন কিন্তু গুরু বানাতে হবে, মানে গুরু হোক আর না হোক তাকে গুরু মানতেই হবে, তাই সেটা হচ্ছে গুরুই হবে। তাহলে ক্রি যেটা রয়েছে, ক্রিয়ের মধ্যে রি, এটা লঘু হওয়ার কথা ছিল, কিন্তু তাও আমরা কিন্তু গুরু করতে বাধ্য হলাম, যেহেতু পরবর্তীকালে সংযুক্ত বর্ণ রয়েছে। তাহলে এতক্ষণ পড়ছিলাম যেটা, যে মধ্যবর্তী রিকার গুরু হলে, তাহলে দেখ মধ্যবর্তী বলেছে, শেষের রিকার বলেনি কিন্তু। মধ্যবর্তী রিকার গুরু হলে কিন্তু তার প্লুত হয় না। তার প্লুত কার হচ্ছে, দেখ শেষে এখানে সাইনটা মেরেছে, মানে স্নায়ের মধ্যে, কিন্তু ক্রি এখানে কিন্তু দেয়নি, কারণ পরে যেহেতু সংযুক্ত বর্ণ আছে এটা বলেই দিয়েছে। আচ্ছা আমি এটাকে খেয়ালও করিনি, দেখ ব্যাখ্যাটা লেখাও আছে, দেখ সংযুক্ত বর্ণের আদি স্বর গুরু, মানে যদি স্বর সংযুক্ত বর্ণ থাকে তার আগের বর্ণটাকে গুরু করতে হবে, ঠিক আছে। তাহলে বুঝতে পারলি এখানে যে আমাদের কৃষ্ণের মধ্যে, কৃষ্ণ এখানে প্লুত হলে এখানে কেন হলো না, কারণ রিকারটার পরে কি আছে, সংযুক্ত বর্ণ আছে, এবং এটা হচ্ছে কি মধ্যবর্তী রিকার যদি থাকে, মানে মধ্যবর্তী রিকার যদি গুরু হয়ে যায়, তাহলে সেটা প্লুত করা যাবে না। যদি এই কৃষ্ণটা ধর অন্য কিছু কৃত বলে থাকতো, কৃত আমি বললাম কয়েরই ত, তাহলে তো কোনো চাপ নাই, তাহলে এটাকে লঘু বানাতাম, এটাকে লঘু বানাতাম, তাহলে এই লঘু অনুযায়ী তাহলে কিন্তু প্লুত করা যেত, তার মানে কৃত লিখে দিলাম, কৃতর পর হয়তো এই 3 নম্বর সাইনটা দিয়ে দিলাম। কিন্তু এখানে যেহেতু কন্ডিশনটা আলাদা, এখানে কন্ডিশনটা হচ্ছে আগাচ্ছা কৃষ্ণা, মানে এখানে বলছে এটা হবে না, কৃষ্ণা এরকম করতে পারবো, যেহেতু পরেরটা সংযুক্ত বর্ণ আর এটা গুরু হয়ে গেছে। সব থেকে দোষ হচ্ছে লঘু হওয়ার কথা ছিল কিন্তু গুরু হয়ে গিয়েছে, সেই জন্য এখানে কিন্তু করা যাবে না। আচ্ছা দেখ এবার কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে বল। ঠিক আছে। আচ্ছা এরপরে দেখ, এরপরে যে সূত্রটা পড়াবো খুবই ইম্পর্টেন্ট, এবং মানে ধর যদি কোনো সূত্র সন্ধি নিষেধ থেকে দেয়, তাহলে এটা অন্তত দেয়,
সেটা হচ্ছে অসৌত মাত। অসৌত মাত জিনিসটা কি, মানে অসৌত মাত জানতে গেলে তোকে অসৎ শব্দরূপ জানতে হবে, মানে অদস, অসৎ বলছি, অদস শব্দরূপ জানতে হবে। এবার অদস শব্দরূপ জানিস নিশ্চয়, কিন্তু তাও যদি ধর আমি রিয়াক্ট করে আমি জাস্ট বোঝানোর চেষ্টা করছি। গুগলটা দেখতে পাচ্ছিস তো? মানুষ হচ্ছে না, এটা কথা বলছে। হ্যাঁ বল। তো কথা বলছে না। আচ্ছা দেখ, এখান থেকে জাস্ট সাইটটা খুলছে না, যদিও খুললে আমি তোকে দেখাচ্ছি, কিন্তু এখন মোটামুটি সন্দেহ কথা বলছে। তো কথাগুলো কাটছে কিন্তু একটু, হ্যাঁ ঠিক আছে, এখন দেখ ওটা খুললে বুঝি। তার আগে এই জিনিসটা দেখ, আমি জাস্ট বলে দিই জিনিসটা, তারপরে বলছি বলছে অদস শব্দের অমি অথবা অমু পদের পরবর্তী ইকার বা উকারের প্রগিজ্য সংজ্ঞা হয়। এবার এই জিনিসটাই কিন্তু আমাদের বোঝায় যে অদস শব্দের রূপটা কেমন হয়, এবং তার এখানে ইকার আর উকারে বলছে প্রগিজ্য সংজ্ঞা হয়, এটাও কিন্তু বলা হয়। তাহলে এখানে দেখ অমি দেওয়া আছে আর ঈশা দেওয়া আছে। তাহলে অমি মানে হচ্ছে অদস শব্দে কিন্তু এই অমি রূপটা কিন্তু রয়েছে, ঠিক আছে। ধরো ওই সাইটটা খুল নেব দেখি, না হচ্ছে না, অফলাইন দেখাচ্ছে না। বেশ দাঁড়া, আমি তোকে একটা কাজ করি, বই থেকে এই জিনিসটা দেখাচ্ছি, কারণ হচ্ছে সামনে দেখালে ওটা তোর কাছে আরও সুবিধা হবে। একটু ওয়েট করে যাও, 30 সেকেন্ড মতো ওয়েট করে যাও, তাহলে দেখাচ্ছি। আচ্ছা দেখুন, আমি ক্যামেরাটা ব্যাক করে দেখাচ্ছি। আচ্ছা বই দেখতে পাচ্ছিস? দেখ অদস বলে আছে লেখা, ঠিক আছে, যে অদস স্ত্রীলিঙ্গ, অসৌ, অমু, অমু, মানে হ্রস্ব আছে বিসর্গ আছে। তাহলে একটা হচ্ছে অসৌ, অমু আর অমু, তারপর হচ্ছে অমুম, অমু, অমু, মানে এইরকমভাবে রূপটা হয়, ঠিক আছে। বইয়ে দেখবি সব, মানে তোর ব্যাকরণ বইটা থাকবে, ঠিক আছে। এবার বিষয়টা হচ্ছে যে এখানে জিনিসটা কি বলা হয়েছে সেটা আমরা দেখি। আমার কথা শুনতে পাচ্ছিস তো? আচ্ছা দেখ, তাহলে এখানে বলছে যে অদস শব্দের অমি আর কি অথবা অমু পদে, তাহলে অমি আর হচ্ছে অমু,
এই দুটো বিষয় আমাদের কিন্তু মানে জানার বিষয়। তাহলে এই যে অমি, একটা জিনিস বলি, এই যে অময়ে দীর্ঘী, এটা হচ্ছে স্ত্রীলিঙ্গ, মানে অদর শব্দের তো রূপ আছে, তো পুংলিঙ্গ আছে, স্ত্রীলিঙ্গ আছে, নপুংসক আছে। তো সেই অদর শব্দের পুংলিঙ্গের মানে বহু বচন হচ্ছে অমি, ঠিক আছে। তো এই যে বহু বচন রয়েছে, তাহলে এই বহু বচনের মধ্যে মানে পুংলিঙ্গের বহু বচন হচ্ছে এটা। আর আরেকটা দেখ কি রয়েছে, অমু, এই অময়ে দীর্ঘ। এবার অময় দীর্ঘ যখন আমরা পড়বো তখন আমরা দ্বিবচনে পুংলিঙ্গেও পাবো অমু, স্ত্রীলিঙ্গেও পাবো অমু, মানে দুটো লিঙ্গে কিন্তু আমরা পাবো, এবং ক্লিবলিঙ্গ পাবো, মানে দুটো বলা ভুল, তিনটে লিঙ্গে অমু পাবো। তাহলে আমরা শব্দরূপটার ক্ষেত্রে আমরা দেখলাম যে কী শব্দরূপ না অদর শব্দরূপ, এবং অদর শব্দরূপে পুংলিঙ্গের বহুবচন মানে প্রথমার বহুবচন অমি, আর কি বলা হচ্ছে যে অমু যে শব্দটা সেটা হচ্ছে দ্বিবচন, প্রথমার দ্বিবচন। তাহলে এবার দেখ দুটো পেয়ে গেলাম। তাহলে অদর শব্দের অমি অথবা অমু পদের পরবর্তী ইকার, তাহলে দীর্ঘ ইকার। দেখ অমি, যে অমি রয়েছে, এই অমির মধ্যে দীর্ঘ ইকার রয়েছে, তো তো সেই অমি শব্দটি কি বলছে, মানে অমি বা দীর্ঘ ইকার, তাহলে অমির দীর্ঘ ই হলো, ও উকারের প্রকৃত সংজ্ঞা হয়। তাহলে অমু, তাহলে অমু মানে হচ্ছে এখানে মু, যে মুয়ে যে দীর্ঘ ইকার আছে, তাহলে দীর্ঘ দুটোই পেয়ে গেলাম। তাহলে যেহেতু এটা অদর শব্দের অন্তর্ভুক্ত এবং একটাতে অমি রয়েছে একটা অমু রয়েছে, সেহেতু এদের কী হচ্ছে প্রকৃত সংজ্ঞা হবে, এটাই হচ্ছে বোঝার এখানে, ঠিক আছে। তাহলে অমি যুক্ত ঈশা, এখানে দেখ দীর্ঘ ইকারান্ত রয়েছে এবং এটা অদর শব্দের অন্তর্ভুক্ত, এবং হচ্ছে এই অমি বিষয়টা কিন্তু রয়েছে, মানে অমি রয়েছে যেহেতু, মানে এখানে তো নিয়ম নির্দেশ করে দিয়েছে যে অদর শব্দের অমি আর অমু থাকবে। তাহলে এখানে অমি রয়েছে আর ঈশা রয়েছে, তাহলে এখানে প্রকৃত সংজ্ঞা হবে, মানে এটাই তো নিয়ম যে প্রকৃত সংজ্ঞা হওয়া উচিত। তাহলে প্রকৃত সংজ্ঞা যেখানে হবে সেখানে সন্ধি হবে না, আগেই বলে দিয়েছে, তাই এখানে অমি ঈশার মধ্যে কোনো সন্ধি হবে না। আবার দেখ যদি বলে রামকৃষ্ণ বমু, তাহলে রামকৃষ্ণ অমু, এখানে কিন্তু বমুর মধ্যে অমু আছে, তাহলে এখানেও যেহেতু অমু আছে সেহেতু দুই জায়গাতে এখানে কিন্তু সন্ধি হবে না, ঠিক আছে। তাহলে একটাতে অমি আছে বলে সন্ধি হচ্ছে না, আর আরেকটাতে কি হচ্ছে বমু আছে বলে সন্ধি হচ্ছে না। আচ্ছা, আর এটা বলে দিই এর সঙ্গে যে অমি শব্দটি রোগগ্রস্ত অর্থে ব্যবহার হলে তা কিন্তু প্রযোজ্য হবে না। মানে যদি অমি শব্দ রয়েছে সেটা আমি মানছি যে অমি শব্দ আমাদের প্রযোজ্য সংজ্ঞা হয় এবং সেখানে সন্ধি হয় না, কিন্তু অমি শব্দটা যদি রোগগ্রস্ত অর্থে হয়, যেমন হচ্ছে অম্ময়ম, মানে যদি অমিযুক্ত অয়ম, মানে আমি হচ্ছি মানে রোগগ্রস্ত এরকম বলতে চাইছে, তাহলে কিন্তু সেখানে রোগগ্রস্ত অর্থে কিন্তু প্রযোজ্য সংজ্ঞা হবে না, সেখানে কিন্তু সন্ধি হবে, তাহলে সেটাই বলছে বিধেয়। যাই হোক, তাহলে মোটামুটি ধর আমরা আর কিছু রয়েছে সূত্র, সেটা আজকে পড়াবো না, মাথার উপর দিয়ে যাবে সব কিছু যদি বেশি পড়ে, তো এই কটা সূত্রই আজকে থাকবে। আর আমি পরের দিন যেটা করব সেটা হচ্ছে মানে বাকি সূত্রগুলো পড়িয়ে দেব, যদি সময় হয় কিছু 10-15টা প্রশ্ন রাখবো, টোটাল সন্ধি থেকে যেগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো আসার মতো সেগুলো রাখবো, সেগুলো প্র্যাকটিস করাবো। আর আরেকটা বিষয় তার সঙ্গে সঙ্গে বলে দিই যে বিহারের যে টিআরই 4 যেটা আসছে সেটার জন্য আমি পড়ানো শুরু করব তোদেরকে জানুয়ারির 2 তারিখ থেকে, ঠিক আছে। এবং সেখানে দুটো জিনিসই পড়াবো, একটা হচ্ছে ফার্স্ট পেপারটাও পড়াবো এবং সাবজেক্টও পড়াবো, ঠিক আছে। তাহলে আজকে মোটামুটি এটুকু থাকবে, যদি কোনো প্রশ্ন করার থাকে কর, নাহলে এটুকুই রাখছি।
ঠিক আছে, তাহলে আজকে এটুকুই মোটামুটি রাখছি। আর কালকের ক্লাসটা একটু আগে করাবো, ঠিক আছে? মানে আজকে আমার এমনি অন্য ক্লাস ছিল, একটু দুটো আগে ক্লাস ছিল, সেই জন্য একটু দেরি হলো। তো কালকে আমি 9টা থেকে শুরু করব, ঠিক আছে? ঠিক আছে, কালকেও গ্রামার পড়াবো, কারণ এটা শেষ করতে হবে স্বরসন্ধিটা। ঠিক আছে, তাহলে আজকে এটুকুই থাকলো। শুভরাত্রি।